আজ জাতীয় যুব দিবস, মানে 12ই জানুয়ারি, মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন। ধরে নিন আপনি বেঙ্গালুরুতে আছেন, কি নয়াদিল্লিতে, কি দেশের অন্য যে কোনো প্রান্তে, পশ্চিমবঙ্গ ছাড়া। আপনি প্রথম জাতীয় যুব দিবসটা কি কেন গুগল করলেন, তারপর দেখলেন স্বামী বিবেকানন্দের নাম কি কেন জানতে আবার গুগল করলেন। এবার আপনি চলে এলেন স্বামী বিবেকানন্দের জন্মভিটে শিমলেপাড়া, কলকাতা, উত্তর কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী। কি ভাবছেন পরের গুগলটা? হ্যাঁ, ঠিক ওটার কথাই বলছি। এরপরে ধরুন আপনি গুগল করলেন, ও বাবা, স্বামী বিবেকানন্দের জন্ম পশ্চিমবঙ্গের রাজ্যে, আজকের কলকাতায়, উত্তর কলকাতায়। গুগল করুন, নিঃসন্দেহে বলে দিতে পারি আজকে আপনি সব থেকে বড় যে খবরটা দেখতে পারবেন সেটা এই কলকাতা শহর, এই পশ্চিমবঙ্গের রাজধানীর বুকে একাধিক জায়গায় রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে ইডি হানার খবর। দমকল মন্ত্রীর বাড়িতে সকাল সকাল ইডি, তাপস রায় তৃণমূলের বিধায়ক, বিধানসভা তো হোমরা চোমরা পদে আছেন, সেখানেও ইডি। আর রাজ্যের পুরপ্রধান, প্রাক্তন পুরপ্রধান, এদের বাড়িতে তো আজকাল গোয়েন্দা সংস্থা যাতায়াত লেগেই থাকে। আর নতুন কথা, অর্থাৎ জাতীয় যুব দিবস যার জন্য, যার নামে, যার জন্মদিনে, তার রাজ্যে যতক্ষণে আপনি এসে পৌঁছচ্ছেন ততক্ষণে খবরটা বদলে যাচ্ছে। যুব দিবস নয়, শিরোনামে থাকছে এ রাজ্যের নেতা মন্ত্রীদের বাড়িতে আবার কেন্দ্রীয় এজেন্সির হানা, আবার নিয়োগ থেকে শুরু করে কোনো না কোনো জায়গায় চুরির কথা, আবার সেই চুরির তদন্ত। এক কথায় কি হচ্ছে জানেন? এক কথায় আমাদের গৌরবের ইতিহাসের চূড়ান্ত অমর্যাদা শুধু নয়, আমাদের বদনাম হচ্ছে। একে বলে বদনাম। এই নামটা কেউ অকারণে করছে না। আমরা বলি না যে বদনাম লাগিয়ে দিচ্ছে, বদনাম করে দিচ্ছে, না, একেবারে কারণে। এমন কাজ অতীতে ঘটেছে, সাম্প্রতিক অতীতে, তার এমন ফল ফলছে যে স্বামী বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা সারাদিন জাতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে থাকছে জাতীয় যুব দিবসের দিন চোরের বাংলা বলে, চুরির বাংলা বলে। আর ঠিক এখান থেকে আমার প্রশ্ন জানাই, কদিন আগে বিবেকানন্দ ভক্ত সেজে গীতা পাঠ অপেক্ষা কি করা ভালো বলে প্রশ্ন করছিলেন, তাদের মনে একবার প্রশ্নটা আসে না? নিজের মনকে একবার, নিজের বিবেককে একবার বলতে পারেন না চুরি করা অপেক্ষা ফুটবল খেলা ভালো? আসে না? আসবো বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। সন্দেশখালীর ঘটনার পরেই প্রথম যে আজকের ইডির অভিযান, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান। শুধু বাড়ি একটা নয়, দুটো বাড়ি কার্যত ঘিরে নেওয়া হয় এবং তিনি যে ক্লাবের দীর্ঘ সময় ধরে সভাপতি রয়েছেন, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা রয়েছে। 105 বিবেক গাঙ্গুলি স্ট্রিট, যে বাড়িতে তাপস রায় থাকেন, সেই বাড়িতেই আজকে সকাল 6:30 নাগাদ এসে হাজির হয় 15 জনের ইডির একটি বিশাল টিম। সকাল 6:30টার সময় নর্থ দমদম মিউনিসিপ্যালিটির যিনি প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 4 থেকে 5 সদস্যের যারা ইডির অফিসাররা রয়েছেন তারা। এর আগে সাধারণত এই ধরনের পাইপ বা তাদের হাতে দেখা যেত না। এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছে, মাথায় হেলমেট রাখা রয়েছে। কোনো গন্ডগোল এড়াতে গেলে সাধারণত কাঁদানে গ্যাসের যে সেল ফাটানো হয়, সেই ধরনের সেল সেটাও কিন্তু তাদের হাতে দেখা গিয়েছে। পরের পর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, ডেপুটি কমান্ড্যান্টের নেতৃত্বে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছেন যারা স্টেট আর্ম ফোর্সের আর্ম ফোর্স। দিনটা স্বামী বিবেকানন্দের, দিনটা যুবদের, কিন্তু দিনটা হয়ে গেল চাকরি চুরির তদন্তের। যুব দিবস, স্বামীজির জন্মদিন, যুবকদের স্বপ্ন ধ্বংস করেছে যারা, তারা জেলে যাক। আজকের দিনে আমাদের এটা প্রার্থনা। তবে ছবি দেখে ঠাউর করা মুশকিল, তদন্ত চলছে নাকি স্পর্শকাতর এলাকায় ভোট। সন্দেশখালী শিখিয়ে দিয়েছে এ বাংলায় চুরির তদন্ত নেহাত সোজা কাজ না। তাই তো বাহিনীর যুদ্ধ সাজ। এনফোর্সমেন্ট
ডিরেক্টরেটের অফিসারদের যদি এরকম মাথা ফেটে যায়, বিভিন্নভাবে তাদেরকে ঘেরাও করা হয়, সেটা কিন্তু ভালো চোখে নেয়নি এবং তারই বোধহয় প্রতিফলন এবার আমরা দেখতে পাচ্ছি। দমকল মন্ত্রীর বাড়ির চারপাশে ঘিরে ফেলা হয়েছে। যুবদের আদর্শ দুর্নীতিমুক্ত দেশ, আর আজকের এই দিনটিতে ইডির অফিসারদের বুলেট প্রুফ পরা সিআরপিএফ এর লোকদের নিয়ে দুর্নীতির তদন্ত করতে যেতে হচ্ছে। এটা আমাদের পক্ষে একদমই গৌরবের নয়। চাকরি চুরি অপেক্ষা ফুটবল খেলা ভালো, গীতা পাঠ আরও ভালো। জাতীয় যুব দিবস, বিবেকানন্দের জন্মদিনেও বাংলাকে একরাশ লজ্জা উপহার দিল দুর্নীতিগ্রস্ত তৃণমূল। নবজাগরণকে বাংলার বদনাম করছে নবজোয়ারের তৃণমূল। রিপাবলিক বাংলা। হ্যাঁ, এটাই প্রশ্ন ছিল আমার, যে বাংলা নবজাগরণের জন্য, নবজাগরণের মনীষীদের জন্য বিখ্যাত, সেই বাংলাকে বদনাম করছে নবজোয়ারের তৃণমূল। আজকের বিতর্ক শুরু করার আগে আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, তৃণমূলের মনীষী প্রেম আসলে দুর্নীতির ছদ্মবেশ। কেন বলছি কথা? দুর্নীতির ছদ্মবেশের সঙ্গে মনীষী প্রেমের কি সম্পর্ক? নিশ্চিতভাবে আছে। এ বাংলারই আরেক মনীষী খুব সুন্দর করে দেবভক্ত, দেবতা ভক্ত, মন্দির ভক্ত, ঈশ্বর ভক্তদের দ্বারা কিভাবে ভয়ঙ্কর চুরি সংগঠিত হতে পারে। কথামৃতে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে হাসতে হাসতে, কথায় কথায়, গল্প করতে করতে বলে গেছে। আমি একটু মনে করিয়ে দেবো আপনাদের, আপনারাও পড়েছেন, আপনারাও জানেন, আমার থেকে বেশি জানেন, শুধু একটু সূত্র ধরিয়ে দিচ্ছি। হরি হর, হরি হর, মনে পড়ছে? শাকরার দোকানে চলে এসছে খদ্দেররা জিনিসপত্র কিনতে। শাকরা বলছে হরি, তার যে কর্মচারী তার নাম হরি, বলছে হরি হর, হরি হর, হরণ করো, চুরি করো। আরেকজন জিজ্ঞাসা করছে কেশব, কেশব। আপনি ভাবছেন কেশব কেশব বলছে না, শ্রীরামকৃষ্ণ বলছেন নিজের মুখে, বলছে কারা সব, কারা মানে বুদ্ধিমত্তা কেমন, কতটা, চুরি করলে ধরতে পারবে না, ধরতে পারবে না, ঠকিয়ে দিতে পারবে। উত্তর আসছে গোপাল, গোপাল, গরুর পাল সব, একটুও বুদ্ধি নেই, ঠকা, খুব ভালো করে ঠকা, হরি হর, হরি হর। আপনি ঠিক এভাবেই তৃণমূলের নেতাকর্মীদের মুখে কখনো বিবেকানন্দ, কখনো রামকৃষ্ণদেব, কখনো সারদা মা, কখনো দুর্গা স্তোত্র, কখনো চণ্ডী স্তোত্র, কখনো অন্য কোনো মনীষীর নাম লেগে আছে, সারা বছর লেগে আছে কাজে হরি হর, হরি হর। তাই প্রশ্ন করছি, তৃণমূলের মনীষী প্রেম আসলে দুর্নীতি, চুরির ছদ্মবেশ। বাংলা জুড়ে বলে বেড়াচ্ছে হরিহর, মানুষ ভাবছে আহা কি হোক, দু হাতে লুটছে চাকরি, কয়লা, গরু, পাথর। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, আমার একেবারে ডান দিকে। তারপরেই রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির অপর মুখপাত্র। আমার একদম বাঁ দিকে রয়েছেন রাধামোহন রায়, আইনজীবী। এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন আলোচনাতে স্বামী অম্বিকানন্দজি মহারাজ, বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা। মহারাজ, আপনাকেও স্বাগত। শুরু করি রাধামোহনবাবু আপনার কাছ থেকে। এই যে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভক্তি দেব দ্বিজে মনীষীতে, বিবেকানন্দ বললে কদিন আগে চোখের জল পড়ছিল, আর বিবেকানন্দের জন্মদিনে বেরিয়ে পড়লো আসল চেহারাটা। বিবেকানন্দ মানুষের হাতে দু হাতে কাজ দেওয়ার জন্য বিদেশে ব্যবসা করতে যাওয়া রতন টাটার পূর্বপুরুষকে বলেছিলেন, ব্যবসায়ী থেকে শিল্পপতি হও, দেশের মানুষকে কাজ দাও। আপনারা দু হাতে দেশের মানুষের, রাজ্যের মানুষের যতটুকু কাজ আছে লুটছেন। রাধামোহনবাবু, এটা বিবেকানন্দের শিক্ষা। এই শিক্ষার থেকে, মানে বিবেকানন্দের শিক্ষাকে এভাবে প্রয়োগ করার থেকে, আপনারা বলছেন না কদিন আগে কি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, ওটাও অর্ধেক তুলে নিয়ে এসে বলা। আমার প্রশ্ন আপনাদের কাছে, তৃণমূল কংগ্রেস এটা বোঝে রাধামোহনবাবু যে চুরি করা অপেক্ষা ফুটবল খেলা ভালো? বোঝে? আমি এবার বলছি যে বিবেকানন্দ যে বলেছেন এটা তো সবার উপরেই যায়, শুধু তো একটা তৃণমূল উপরেই যায় না। আজকে ইয়েদুরাপ্পার উপরে অ্যালিগেশন করেছিলেন বিজেপি এমএলএ বসন গৌডা। উনি করেছিলেন 40,000 করোড় কোভিড ক্লেম, কোভিডের স্ক্যাম হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মা যে এখন প্রেজেন্ট সিএম আছেন আসামের, ওনার উপরে স্ক্যাম চার্জেস আছে,
কংগ্রেস থেকে যখন বিজেপি জয়েন করেন তার আগেই এটা অ্যালিগেশন বিজেপি করেছিল। এক্সটর্শনের চার্জ আছে, ওনার ওয়াইফের উপরে সাবসিডির স্ক্যামের অ্যালিগেশন আছে। এদের বাড়িতে কতবার ইডি গেছে আমাকে বলতে দিন, যায়নি কেন? কারণ হচ্ছে সেন্টারে যে পাওয়ার আছেন বসে আমাকে একটু বলে নিতে দিন। একটা কথা বলুন, প্রত্যেকটাই অপোজিশন কারাপ্ট আর সবাই কারাপ্ট। দেখুন যারা, হ্যাঁ আমি লয়ার, আমি ওটাই বলছি। আপনি জানেন না ইডি কেন এসেছে? কে পাঠিয়েছে ইডি? কেন? দেখুন যে ভুল করবে কে পাঠিয়েছে? কোর্ট তাকে পাঠিয়েছে, বিজেপি পাঠিয়েছে। কোর্ট তাকে শাস্তি দেবে। একজন লয়ার এই সমস্ত প্রশ্ন করেন কি করে? ইডি যদি এসে, ইডি কে তো এটা প্রমাণ করতে হবে কোর্টে। অল দিস আর বেসলেস অ্যালিগেশন করতে হবে। দেখুন আমার বক্তব্য হচ্ছে লয়ার হয়ে এটা আমি বলছি না, একজন লয়ারই উনি প্রশ্ন করছেন। আরে লিগ্যালি ফেস করতে পারেন না বলে এনারা ব্যক্তিগতভাবে এই সমস্ত আলমাং কথাবার্তা বলেন। স্ক্যাম যেটা হয়েছে এটা কিন্তু আপনাদেরই এমএলএ বলেছে, এটা আপনাদের আমি কি আমাকে 1 মিনিট বলতে দেবেন? 1 মিনিট যখন শুনুন না, আমার কথা শুনুন না। আপনি তো অ্যাডভোকেট, আপনি রাজনৈতিক প্রতিক্রিয়া কেন দিচ্ছেন? আপনি অ্যাডভোকেট, লিগ্যালি বলুন না। কোর্ট পাঠিয়েছে ইডি কে, আমরা কি করব? চলুন আপনার সঙ্গে লিগ্যালি ফাইট করব। আপনি এখন লিগ্যালি আমাকে এবার বলুন, লিগ্যালি শুনুন। কোর্ট বলেছে ইডি বাড়িতে যাচ্ছে, ইডি কারোর বাড়িতেও যেতে পারে, যে ক্রাইম করবে তার বাড়িতে যাবেই। যে কারাপশন করেছে ইডি কেন যায়? ইডি যখন যায় যেখানে মানি লন্ডারিং কেন যায় কি বলতে চান সেটা বলুন। বলুন কেন যায়? কেন যায়? কেন যায় বলুন? কারণ এরা হচ্ছে পৌরসভায় দুর্নীতি করে। তাহলে আপনি আইন জানেন না, এটা আপনি রাজনীতির কথা বলছেন। বেআইনি ভাবে রিক্রুটমেন্ট, এটা আপনি রাজনীতির কথা বলছেন। সেই রিক্রুটমেন্টে ওনার নাম এসেছে। ইডি কেন যায়? যখন মানি লন্ডারিং এর কোন স্ক্যাম থাকে তখন যায়। এই স্ক্যামটা কে করে? এই স্ক্যামটা জাস্টিফাই কে করবে? ও যদি ইডি না যেত পাঠ্যবাবুর বাড়িতে এত টাকা পাওয়া যেত, এটা কে করবে? এটা না আপনার ক্ষমতা আছে না আমার ক্ষমতা আছে। এটা হাইকোর্ট বলছে, হাইকোর্ট করবে। আপনারা তো কোর্টে গেছিলেন। আরে শুনে নিন, সুপ্রিম কোর্টে গেছিলেন, তার বিরুদ্ধে থাপ্পড় খেয়েছেন। আইন কি বলছে? আইন আপনিও লিখছেন না, আমিও লিখছি না। আপনি আইনের কথা বলছেন। অর্চনা দিকে আসবো। অর্চনা দি, রাধামোহনকে ভালো ছেলে হিসেবে জানি, শিক্ষিত ছেলে। ও যে এই চুরি জাস্টিফাই করতে তৃণমূলের নেতার, বিইং এ লয়ার, ও মানুষকে ভুল বোঝাতে বসেছে মিডিয়াতে, এটা লজ্জার। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, একটা যুব সমাজের প্রতীক। কিভাবে বলছে যে এই মেথডদের, গ্রুপ ডিদের, তাদের চাকরি পুরসভায় দিতে গিয়ে 4 লাখ 5 লাখ করে যারা খেয়েছে তাদের যদি চুরি ধরার জন্য ইডি যায় কোর্টের নির্দেশে, সেটাকে উনি জাস্টিফাই করছেন আসামের কোন উদাহরণ দিয়ে? দিদি আপনি যে আমাকে কমপ্লেইন দিয়েছেন ভালো ছেলে, ফর দ্যাট আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। এবার আমি একটা কথা বলি, আমি প্রথমেই বলে দিই আমি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ ফর দিস কমপ্লিমেন্ট। কিন্তু আমি একটা কথা বলি, আজকে আইন কিন্তু সবার জন্য আছে, আইন সবার জন্য। আমার জিনিসটা হচ্ছে যে আপনি আজকে একজনের জন্য আইন কারাপ্ট, একজনের জন্য কারাপ্ট না কেন, সবার জন্য কারাপ্ট হোক। আজকে যদি দলের রাধামোহন বাবু, আসলে আপনি কেন এগুলো বলছেন আমি জানি, সঙ্গে আপনি একটু শুনে নিন কেন বলছেন রাধামোহন বাবু আসলে কথাগুলো। আসলে কথাগুলো রাধামোহন বাবুদের বলতে বলা হয় না, না বলতে না, আমি এজ এ লয়ার এখানে বসেছি। এটা খুব ভালো কথা বললো যে আমি একটা লয়ার, আর লয়ারের কাজ হচ্ছে যে ব্যালেন্স, আইন কি বলছে ওটা বলা, আইন কি বলছে আমি সেটা বলছি। শোভনদেব, দিলীপ ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের দুজন কি বলছেন একটু মন দিয়ে শুনুন। দেখুন তো রাধামোহন বাবুর সাথে মিল পান কিনা, কি বলছেন তৃণমূলের দুজন, শুনুন একটু মন দিয়ে। জেলে অয়নশীলকে নিয়ে গেছে, সেই নিজেই নাম বলে দিচ্ছে, বড় বড় নেতা মন্ত্রীদের নাম বলছে, এবং সেই তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে সুজিত বসু থেকে শুরু করে বিভিন্ন লোকের বাড়িতে ইডি তল্লাশি কথা। এরা সামনে নিজেদের চরিত্র এত সৎ দেখায়, সততার প্রতীক দেখায় নিজেদের মুখ্যমন্ত্রীকে অনুকরণ করে, আর ভেতরে এত দুর্নীতি। একেবারে সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, গণতন্ত্রকে বিষে মেরে দেওয়ার চেষ্টা চলছে। সেই জন্য আজকে ওদের এগুলোকে দিয়েই অনেক বিরোধী দলকে জব্দ করার একটা চেষ্টা চলছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না, শুরু হয়েছে, চলতে থাকবে। এখন এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না, তাই বলবো। কেন্দ্রীয় সংস্থা যখন বুঝে গেছে হারবে, তখন থেকেই শুরু করেছে এইসব। সমদেববাবু বুঝলেন আমি কেন আপনাকে বলছিলাম একটু মন দিয়ে শুনতে? আপনার টপিকে আজকে স্পেসিফিক্যালি, হ্যাঁ শুনে নিয়েছি, আপনার টপিকে আজকে স্পেসিফিক্যালি বলতে চাই, শুরু করতে চাই। তৃণমূলের মনীষী প্রেম, পেছনে আছে অন্য গেম, সেম সেম তৃণমূল সেম সেম। তার কারণ আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের আগে ব্র্যান্ড কি ছিল। তৃণমূল কংগ্রেসের আগে ব্র্যান্ড ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ছবি লাগাতো, নিচে লিখত সততার প্রতীক। এখন বুঝেছে যে এই ব্র্যান্ড ওরা চালাতে পারছেন না,
তাই আজকে ওদের সরাসরি এই মনীষীদের ওপর নির্ভর করে ওদের রাজনৈতিক ব্যবসা চালানোর চেষ্টা করতে হয়েছে। এত দুর্নীতির কালো একটা দলে লিপ্ত হয়েছে, পুরো ডুবে গেছে, নিমজ্জিত হয়েছে, যাতে এই সমস্ত মনীষীদেরকে টেনে নিয়ে আসতে হচ্ছে। এবং মুশকিল হয়েছে কি না, দেখুন, অশিক্ষিত লোক ভুল বলবে, মূর্খ ভুল বলবে, তার জন্য ঠিক আছে, কিন্তু অর্ধশিক্ষিতরা অত্যন্ত ভয়ঙ্কর, তারা বিপজ্জনক। তারা বলল কি, তারা বলল স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভাই তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যাতে গীতাকে তুমি আহরণ করতে পারো, গীতার জায়গায় পৌঁছতে পারো। এরা দেখলেন ফুটবল খেলা, এদের কাছে খেলাটাই ইম্পর্টেন্ট। কিন্তু আমি আপনাকে মার্জনা করে একটা কথা আজকে না বলে লোভ সামলাতে পারছি না, তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলাতেও গেম আছে। যে গেম আপনি দেখেন কটা গোল দিল এটা নয়, তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলাতে প্রথমে দেখবেন একটা দল তৈরি হবে, সেই দল তৈরিতে একাধিক দুর্নীতি হবে, সেই দল কোন মাঠে খেলবে সেই মাঠ পাওয়া নিয়ে দুর্নীতি হবে, দলের 10টা প্রমোটার স্পন্সর জোগাড় করা হবে, তাদের ব্র্যান্ডিং দিয়ে একটা বিশাল লড়াইয়ের ব্যাপার দেখানো হবে। এবং আপনি দেখবেন যে বেআইনিভাবে দুর্নীতি করে তারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে খেলার সুযোগ পাবে। তারপর দেখবেন যত সব বেআইনি অর্থলগ্নি সংস্থা এবং অর্থলগ্নি অর্গানাইজেশন, তারা সেই ফুটবল খেলার টিমে স্পন্সর করবেন। এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে, শুনে সৌরভ বাবু এবং অন্যান্যরাও শুরু করেছেন। ফলে মনে রাখবেন, তৃণমূলের যে কোনো গেমই দুর্নীতি প্রবণ গেম। এখন নতুন গেম ওদের শুরু হয়েছে, সামনে মনীষী রেখে কোনো রকমে বৈতরণী পার হওয়ার চেষ্টা হবে না। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু নতুন যোগ দিচ্ছে, তার মানে অর্চনা আপনার কাছে আসছি। সৌরভপ্রিয় দত্ত আমার সঙ্গে যোগ দিয়েছেন, বলছিলাম কিছুক্ষণ আগে রাজনৈতিক কর্মী এবং সৌরভপ্রিয় বাবু তৃণমূলকে সমর্থন করেন। সৌরভপ্রিয় বাবু, আমি যে বিষয়ে আমার আজকের যে প্রশ্ন নিয়ে আমি অগ্নিবাণ শুরু করেছি আপনি নিশ্চয়ই শুনে ফেলেছেন। আমার সোজা সাপটা প্রশ্ন, আপনি বলুন তো এই প্রশ্নটার উত্তর দিন তো আমাকে। তৃণমূল কংগ্রেস কেন এটা মনে করতে পারলো না যে চুরি করা অপেক্ষা ফুটবল খেলা ভালো? গীতা পাঠ তো অনেক অনেক বৃহত্তর ব্যাপার। এই বিষয় নিয়ে আজকে তো টপিক না, আমি একটুখানি না না, কদিন আগে এত বিবেকানন্দ প্রেম উঠলো না তৃণমূল কংগ্রেসে, একটু বলে নিই এটা অপেক্ষা ওটা ভালো, ওটা অপেক্ষা ভালো। আমি বলছি চুরি করা অপেক্ষা তো ফুটবল খেলা ভালো। কোড বলি আর ইডিসি এর তল্লাশি দেখে, একে তো ফাগুন মাস দারুণের সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়, ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন মনে, সজনী আমি বুঝি, মরেছি মনে মনে। আসলে পাবলিকের উত্থান থেকে এমন মার খেয়েছে, এখন ইডিসিবির কর্তারা পাবলিকের হাতে যে মারটা খেয়েছে, একদম পাবলিকের হাতে মার খেয়ে এখন ব্যথা লাগছে, তাই না? বলতে পাবলিক দিয়েছে। আচ্ছা, শঙ্কুদেব পান্ডা একটা প্রশ্ন, তোমাদের সময় বলিনি, একটা প্রশ্ন সঞ্চালক সালে যদি দুর্নীতি তদন্ত, এক মিনিট 2014 সালে দুর্নীতি তদন্ত হচ্ছে তো, 2014 সালে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? কোন দলে? 2014 সালে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? কোন দলে? সেই চোট, তাহলে সেই শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। আরে কে ঠিক করবে? তোমরা তো কোর্টে গেছো। এক সেকেন্ড উত্তর দিতে হবে ভাই। আরে অনির্বাণ এক সেকেন্ড, অনির্বাণ শুনুন, সেই টাকা থেকে বাঁচার জন্য সৌরভের ক্রেডেনশিয়াল নিয়ে আমি কথা বলতে চাই না। সৌরভরা 300 কোটি টাকা রাজ্যের খরচা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অর্চনা তৃণমূল করতো। শোন না, শোনো না, জানো না, শোনো, উত্তেজিত হন, আগে জানো, উত্তেজিত হন, শোনো। আরে ভাই শোনো না, উত্তর নেবে না, আরে উত্তর নেবে না, উত্তর নেবে না। শুভেন্দু অধিকারীকে এক লাইন, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার জন্য, এক সেকেন্ড, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার জন্য একটা দল মানুষের টাকা খরচা করে 300 কোটি টাকা খরচা করেছে, কোর্টে গেছে, 300 বার গেছে, কোর্টে থাপ্পড় খেয়েছে। কোর্ট কেন বলছে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? কেন কোর্টে যাননি? আপনারা সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরেছে, মারবার পর আজকে এজেন্সি বাড়িতে গেছে। আমরা শুনুন, ভারতীয় জনতা পার্টি চাইলে আপনাদের তুলে ঢুকিয়ে দিত, আইন
আইনি পদ্ধতিতে হচ্ছে বলে ব্যবস্থা। সৌরভ বাবু, আমি অনুরোধ করব মন্দির এবং রাম আমাদের ভাবাবে এই নিয়ে অপশব্দ ব্যবহার করবেন না। সৌরভ বাবু, অনুরোধ করব মন্দির এবং রাম আমাদের ভাবাবে, আমি হিন্দু, আমার ভাবাবেকে আঘাত করবেন না, আঘাত করবেন না, সতর্ক করছি আপনাকে, আঘাত করবেন না, রাম নিয়ে মন্দির নিয়ে অপশব্দ প্রয়োগ করবেন না। এক মিনিট, এই মুহূর্তে তাপস রায় বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরোচ্ছেন, সরাসরি সেই ছবিতে একটু চোখ রাখবো। তাপস রায়ের বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। আপনারা জানেন কলকাতার বউবাজারে, মানে যাকে আমরা সোনাপট্টি বলে চিনে থাকি, এবং পশ্চিমবঙ্গের মানুষ যারা কলকাতায় থাকেন না তারাও বাড়িতে ছেলে মেয়ে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বিয়ে লাগলে কলকাতায় আসেন এবং সোনা কিনতে এই বউবাজারেই যান। এখানেই তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি। সেই বাড়িতেই আজকে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, যে বাড়ির অফিসিয়াল অ্যাড্রেস, সেই বাড়িতে বউবাজারে এসেছিলেন ইডি আধিকারিকরা আজ সকালে, এবং এই মুহূর্তে তারা বেরিয়ে যাচ্ছেন। আমরা চোখ রাখবো সেই খবরে। আমাদের প্রতিনিধি এলিনা রয়েছেন। এলিনা, কি ঘটছে এই মুহূর্তে, কি দেখছো? একেবারে অনির্বাণ, এই মুহূর্তে তাপস রায়ের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই এই মুহূর্তে তাপস রায়ের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেলেন। ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর স্বভাবত এই মুহূর্তে তাপস রায়ের বাড়ির সামনে তার অনুগামীদের ছোট জটলা বা ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং চেষ্টা করছেন আমাদের প্রতিনিধিরা যদি তাপস রায় বা তার পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে, আমি সেই খবরে নজর রাখবো। আমরা অবশ্যই নজর রাখবো সেই খবরে, এবং যদি তাপস রায়ের তরফ থেকে কোনো অফিসিয়াল সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয় বা সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি হতে চান, নিশ্চিতভাবে আপনাদেরকে সেটা জানাবো। আপাতত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা যারা সকালে ঢুকেছিলেন বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে, তারা বেরিয়ে গেলেন। তাপস রায় এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলছেন। কোনোভাবেই আমার না, তাপসবাবু যেটা বলছেন সেটা কোনো কারণে, কোনো যান্ত্রিক গোলযোগের কারণে সম্পূর্ণ শোনা গেল না। আমরা নিশ্চিতভাবে শোনানোর চেষ্টা করব। বেরিয়ে যাওয়ার পর, এজেন্সি বেরিয়ে যাওয়ার পর কি বলছেন তাপস রায়। অর্চনাদি হাত তুলছেন। অর্চনাদি প্লিজ। ছিলাম না, আমার একটা কথা মনে পড়ছে, সবাই তো ছড়া টরা বলছে, আমার মনে পড়ছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই পুণ্য দিনে স্বামীজির যে বাণী, উঠো জাগো, থামিও না তুমি যতক্ষণ না তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ, এই বাণী পাথেয় করে ইডি আজকে যারা যুব সমাজের চাকরি চুরি করেছে, যারা দুর্নীতিতে রাজ্যকে শেষ করে একেবারে গঙ্গার ধারে নিয়ে ফেলেছে, সেই মানুষগুলোকে আজকে গ্রেপ্তার করার যে প্রচেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের শাসক দলের এত আস্ফালন। আপনারা দেখেছেন যে সাধারণ মেথর, আমরা এতদিন জানতাম শৌচালয়ে টাকা চুরি করে, এখন দেখছি শৌচালয় আসামি কাকে বলে? ল জানো, পাশে লয়ার বসে আছে, ল জানো, ল জানো, ল জানো, ল জানো, ল জানো, ন্যূনতম ল জানো। তোমরাও ঠিক করেছো, ওঠো জাগো, চুরি করে যাও, তোমরাও করেছো, তুমি তো পুরো দমদমে বেঁচে দিয়েছো, তোমার মতো কাউন্সিলর, তোমার মতো তুমি দমদমের কাউন্সিলর, তুমি দমদমে ব্যবসা করো, তৃণমূল বেচে খাও তো। দেখো ভাই, একদম তৃণমূল বেচে খাও, তুমি তৃণমূলের মুখপাত্র, তুমি তৃণমূলের মুখপাত্র, তুমি তৃণমূলের মুখপাত্র, তুমি তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র। তোমার কি আইডেন্টিটি? কি আইডেন্টিটি? তুমি কে? Who are you? Who are you? তুমি কে? তুমি খায় না মাথায় দেয়, তুমি কে? কে তুমি? তোমার কি আইডেন্টিটি? তৃণমূলকে বেঁচে খাও, আবার বড় বড় কথা। ওনাকে থামান, ওনাকে থামান, ওনাকে থামান, ওনার কাছে যুক্তি নেই, ওনার কাছে যুক্তি নেই, উনি তৃণমূল বেঁচে খান, আবার বড় বড় কথা। দেখুন, আমি টকশোর সময় নষ্ট করে পরস্পরকে কোনো মানে হয় না, মানুষ শুনতে পায় না। আমার পরিষ্কার কথা, দেখুন যুব সমাজ, আমরা এতদিন জানতাম তৃণমূল শৌচালয়ে টাকা চুরি করেছে,
পায়খানার টাকা চুরি করেছে। এখন দেখছি শৌচালয়ের যারা পরিষ্কার করেন সেই মেথডদের চাকরি দিতে গিয়ে 4 লাখ 5 লাখ করে টাকা খেয়েছে এই পঞ্চায়েত প্রধানরা, এই পঞ্চায়েত প্রধানরা। এবং যখন ইডি পৌর প্রধানদের বাড়িতে যাচ্ছে তাদের ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের হদিশ পাচ্ছে। যখন অবশ্যই আমি উত্তর দমদমে দাঁড়িয়েছি, উত্তর দমদমে সুমন বাবুর কথা বলুন, আপনার প্রত্যেকটা জায়গায় শুনুন, ভদ্রলোককে প্রমাণ করবে কোর্ট, এইভাবে তর্ক করবেন না। বলতে দিন, বলতে দিন, বলতে দিন, বলতে দিন, বলতে দিন, বলতে দিন। আমি স্বামী অম্বিকানন্দের কাছে যাবো। এক মিনিট। স্বামী অম্বিকানন্দ মহারাজ আছেন, স্বামী অম্বিকানন্দ মহারাজ আছেন, আমি স্বামীজির কাছে যাব। মহারাজ আমি এলাম আপনার কাছে একটা অন্য কারণে। ওদিকে বলে লাভ হবে না, তার কারণ ওদিকের কথা আসবে না, এখানে পরিশ্রমটা বিফলে যাবে। মহারাজ আমি এলাম একটা অন্য কারণে। স্বামী বিবেকানন্দের ছোটবেলার কথা পড়েছি যতটা, তাতে এটা দেখেছি বা এটা শুনেছি বা পড়েওছি যে তিনি মায়ের চোখের আড়ালে ওপর থেকে দরিদ্র মানুষকে নতুন কাপড় দিয়ে দিতেন জানলা গলিয়ে। এই বাংলাতে এখন এমন নেতারা রাজত্ব করছে যারা আমাদের চোখের আড়ালে আমফানে আসা ত্রিপল মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য আসা ত্রিপল তুলে নিয়ে এসে নিজের বাড়িতে ছাদে টাঙিয়ে রাখছে। এইখানেই আমার প্রশ্ন মহারাজ, বিবেকানন্দ যে বুঝেছে, বিবেকানন্দ যে পড়েছে, সে কি বিবেকানন্দর এই গীতা পাঠ আর ফুটবলের স্লোকটাই সারা জীবন আওড়ে যাবে, নাকি সে দুস্থ মানুষের ত্রিপল চুরি বন্ধ করে প্রয়োজন বলে নিজের ঘরের নতুন কাপড়টা দুস্থ মানুষকে বিলিয়ে দেবে? এদের মুখে বিবেকানন্দের নাম শোভা পায় মহারাজ? প্রথমত গোয়েবেলস বলে একজন ভদ্রলোক ছিলেন, তার থিওরিকে বলা হয় গোয়েবেলসীয় থিওরি। গোয়েবেলসীয় থিওরিটা কিরকম? মহারাজ আমি একটু থামাচ্ছি আপনাকে। ওই তাপস রায় যার কথা শুনছিলাম আমরা, ওনার বক্তব্যটা এসে পৌঁছচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছিল তখন, শুনে নি তাপসবাবু কি বলছে। কোনো কেউ রিকোয়েস্ট করে কাগজটাও না ধরি, তাহলে পরে তো সেটা নিয়েও তো আপনারা বলবেন। আপনি আজকে কোন পুরসভা সংক্রান্ত প্রশ্ন করা হলো, আপনাকে কিছু বলা যায়? না, আমাকে তেমন কোনো, আমাকে আবারও বলছি, আমাকে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেননি সেই অর্থে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম, মহারাজ আপনি বলছিলেন গোয়েবেলসের কথা, আর আমি জিজ্ঞাসা করেছিলাম স্বামী বিবেকানন্দের নাম এদের মুখে মানায় কিনা, যারা যে বিবেকানন্দ নিজের মায়ের নতুন শাড়ি দুস্থ মানুষকে জানলা দিয়ে গলিয়ে মায়ের চোখ এড়িয়ে ফেলে দিতেন নিচে, যাতে তারা ওটা পেয়ে খেয়ে পড়ে বাঁচতে পারে, আর এটা আমপানের ত্রিপল তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে টাঙিয়ে রাখে। না, গোয়েবেলস বলে এক ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোকের থিওরিকে বলা হয় গোয়েবেলসীয় থিওরি। গোয়েবেলসীয় থিওরিটা কি? একটা মিথ্যেকে বারবার বলো, বারবার বলো, গায়ের জোরে বলো, বিভিন্ন মানুষের মুখ থেকে বলো, যাতে সেই কথাটাকে সত্য বলে মনে হয়। মিথ্যেটাকে বারবার করে আওড়ে সেটাকে সত্যের কথা বলা। এখন রাজ্যের শাসক দল গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কোর্টটিকে অর্ধ সত্যের মতো, একটা পুরো কেকের আধখানা টুকরের মতো উপস্থাপনা করছে। ঠিক স্বামীজির যে মূল কথা, স্বামীজির যে মূল যে বক্তৃতা, যেখান থেকে তারা এই অর্ধ সত্যকে ধার করে তারা তুলে ধরছে মানুষের সামনে, সেটা সম্বন্ধে তারা কিছুই জানে না। অতএব এই গোয়েবেলসীয় থিওরি অ্যাপ্লাই করে বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করার সস্তা দরের যে প্রচেষ্টা, এটা সত্যি হাস্যকর এবং দুর্ভাগ্যজনক। আর আপনার কথার সূত্র ধরেই বলছি, আজকে জাতীয় যুব দিবস। কেন যুব দিবস? স্বামীজির আজকে আবির্ভাব দিবস। স্বামীজির আবির্ভাব দিবস স্বামীজির তারুণ্যের প্রতীক, স্বামীজির উদ্যম যৌবনের প্রতীক। একজন যুবক যার জীবনের যৌবন কালকে ত্যাগ তিতিক্ষা, নিজের গুরুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য সুদূর বাংলার মাটি থেকে, তখন তো অনির্বাণ বাংলাটা অখণ্ডই ছিল, ঠিক সেই অবিভক্ত বাংলার মাটি থেকে বঙ্গমাতা ভারত মাতার নামকে বিশ্বের মাটিতে প্রতিষ্ঠা করবার জন্য গুরুর আদেশ গুরুর আশীর্বাদ নিয়ে ছুটে গিয়েছিলেন আমেরিকার শিকাগোতে। কিভাবে তার দিন কেটেছে, প্যাকিং বাক্সের মধ্যে কখনো তাকে থাকতে হয়েছে। তার আজকে জন্মদিনে একজন পশ্চিমবঙ্গবাসী সহ নাগরিক হিসেবে এটা সত্যিই আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা যারা প্রশ্ন করছে, আপনার যদি সরাসরি উত্তর দিতে অস্বস্তি হয় আপনি এড়িয়ে যেতে পারেন। আমি সন্ন্যাসী হিসেবে আপনার কাছে প্রশ্ন করছি, কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন ভক্ত হিসেবেও প্রশ্ন করছি। সুজিত বসু যার বাড়ি থেকে যে কোনো সময় ইডি বেরোবে বা একটা বাড়ি থেকে বেরিয়েছে,
তার আজকে তার বাড়ির সামনেই স্বামী বিবেকানন্দের একটা বিরাট বড় মূর্তি আছে, সেখানে মালা দিতে যাওয়ার কথা ছিল। শুধু মূর্তি না, ঠাকুর রামকৃষ্ণ মা শারদারও মূর্তি রয়েছে। যে কেউ যে কোনো মনীষীকে প্রণাম জানাতে পারেন, মালা দিতে পারেন, এমনি কিছু বলবার নেই, শ্রদ্ধা জানাতে পারেন, নিশ্চয়ই পারেন। কিন্তু যখন এমন নেতারা, মানে যাদের বাড়িতে ইডি হানা দেয়, যাদের বিরুদ্ধে চাকরি চুরির তদন্তের জন্য ইডি আসে তাদের বাড়িতে, তারা যখন মনীষীদের মালা দিতে যান, তার নাম যাই হোক, আমি শুধু আজকে বিবেকানন্দে আটকে থাকছি না, সার্বিকভাবে তৃণমূল তো সব থেকে বড় মনীষী প্রেমী বাংলা, একদম একদম। তো তারা যখন মালা দিতে যান, তখন নিশ্চিতভাবে তাদের হয়তো কিছুটা উপকার হয়। কারণ আমি জানি যে পিছিয়ে থাকা মানুষ, চরিত্রগতভাবে পতিত মানুষ, অধঃপতিত মানুষ, তারা ভগবানের শরণাপন্ন হন সুপথে ফেরবার জন্য, স্বপথে যাওয়ার জন্য। কিন্তু এতে কি ওই মনীষীদের, তাদের ভক্তদের প্রাণে আঘাত লাগে না? নিশ্চয়ই লাগা উচিত। আমার পছন্দের বা আমার একজন আইকন, সোকল্ড আইকন, আমি বলছি বিবেকানন্দকে শুধু আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে তো অনির্বাণ সীমাবদ্ধ আপনি রাখতে পারবেন না। বিবেকানন্দ আমাদের বাঙালি জাতির প্রাণের স্পন্দন, সর্বস্তরের। আমি বহু সংখ্যালঘুকেও দেখেছি যারা বিবেকানন্দকে পূজা করেন, আমার প্রচুর পরিচিত আছে রাজনৈতিকভাবে, যাদেরকে তথাকথিত সংখ্যালঘু বলা হয়। ধর্মীয়ভাবে বহু আমার পরিচিত খ্রিস্টান ভক্তরা আছেন যারা স্বামীজির বাণী রচনা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত, তাদেরও তো কোথাও আঘাত লাগছে। আজকে স্বামীজির মূর্তিতে মালা দেওয়ার দিনে, স্বামীজির স্মৃতিচারণা করার দিনে, স্বামীজির কথা তুলে ধরার দিনে যারা এটা করছেন, তাদের বাড়ি থেকে যদি এই ধরনের দুর্নীতির খোঁজ পাওয়া যায়, সেটা সত্যি দুর্ভাগ্যজনক। এবং বাংলায় একটা প্রাচীন প্রবাদ আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। আমি মহারাজের সঙ্গে কথা বলছিলাম, বোঝার চেষ্টা করছিলাম জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন আজকে যা ঘটলো সারা দিন আমাদের বাংলায়, এবং এখনও কিছুটা অন্তত ঘটে চলেছে, তাতে কতটা গৌরব বাড়লো আমাদের। আমি সৌরভপ্রিয়বাবু হাত তুলছেন, আসবো আপনার কাছে। সৌরভপ্রিয়বাবু, তার আগে আমি আরও একবার একটু শুনেই নিই রাজনৈতিক নেতা নেতৃত্বের বক্তব্য। অবশ্যই তৃণমূলের নেতা নেতৃত্বের বক্তব্য থাকবে, তার মধ্যে শশী পাজার বক্তব্য থাকবে, শান্তনু সেনের বক্তব্য থাকবে, আর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ, কলকাতা পুরসভারই কাউন্সিলর, যিনি। শুনে নি তো কে কি বলছেন আজকের এই বিশেষ দিনে এমন বিশেষ রেইড সম্পর্কে। আগেই হওয়া উচিত ছিল, অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত। অবশ্যই আমার কাছে এই খবর কিছু নেই, আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে। অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যারা অন্যায় করবে ইডি সিবিআই তাদের বাড়ি যাবে। তৃণমূল মানেই যে চোর, সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে। পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অথচ তার নাম সিবিআই এর এফআইআর এ আছে। আমি সৌরভপ্রিয়বাবু আপনার কাছে আসবো। হাত তুলছেন না না 30 সেকেন্ড তো আনইন্টারাপ্টেড দেবো, কোনো অসুবিধা, যদি আপনি সবাইকে ইন্টারাপ্ট করেন, কিন্তু আমি আপনাকে দেবো 30 সেকেন্ড। কিন্তু আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমি বিবেকানন্দের শিক্ষা যতটুকু বুঝেছি আপনাকে আনইন্টারাপ্টেড কথা বলতে দেওয়া উচিত, আপনি যেই হন। তো আমি তার আগে আপনাকে এক দর্শকের অগ্নিবাণ আপনার জন্য রাখা, বা আপনাদের জন্য রাখা, আপনার এবং রাধামোহন বাবুর জন্য। পাপাই মণ্ডল কি জিজ্ঞাসা করছেন দর্শকের অগ্নিবাণ, শুনে নি কি বলছেন পাপাই মণ্ডল। পাপাই মণ্ডলের প্রশ্ন, তৃণমূলের আদর্শ কোনো মনীষী নাকি গরুর চোর অনুব্রত? তার কারণ আমি হয়তো আন্দাজ করতে পারি, বাংলার বাঘ বলে আশুতোষ মুখোপাধ্যায়ের নাম শুনতাম, আমাদের ছোটোবেলা ওটাই পড়ানো হয়েছিল। আমি পরে দেখলাম রিপ্লেসড হয়েছে বাংলার বাঘ অনুব্রত মণ্ডল। এখন আবার এলাকা ভিত্তিক বাঘও পাওয়া যাচ্ছে, যেমন শাহজাহান, সন্দেশখালীর বাঘ। তো আমার ধারণা পাপাই বোধহয় ওভাবেই প্রশ্ন করেছেন, তৃণমূলের আদর্শ কোনো মনীষী নাকি গরুচোর অনুব্রত? আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড। সৌরভপ্রিয়। হ্যাঁ, আমি ধন্যবাদ। প্রথমে বলি, আমার পরিচয় নিয়ে অনেকক্ষণ ধরে শঙ্কুদেব পান্ডা বলছে, অথচ শঙ্কুদেব পান্ডা এখন তৃণমূল ছাত্র পরিষদের ছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের নিচে কোনো ফর্ম ড্রাফট করি, তখন আমি তৃণমূল ছাত্র পরিষদ করি,
আমি একজন মানুষ হিসেবে বলছি, মানুষ মানুষ কিসের মানুষ মানুষ আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে অসভ্যকে কন্ট্রোল করো, এই অসভ্যকে কন্ট্রোল করো, অসভ্যকে কন্ট্রোল করো। দাদা বাবু আমার টাইম তো দেবে না? দেবো দেবো, অবশ্যই দেবে না। কন্ট্রোল দিদি, এটা অসভ্যতা, গরুচোর যদি অনুব্রত হয়, সুকান্ত মজুমদার অনুব্রত, সুকান্ত মজুমদার গরুচোর, এটা অনুপম হাজরা বলেছে। কিভাবে অনুপম হাজরা বলেছে? আমি বলিনি। কিসের অধ্যাপক? অনুপম হাজরাকে বলুন। অনুপম হাজরা দলে রয়েছে, অনুপম হাজরা বলেছে সুকান্ত মজুমদারের মতো চরিত্র একজন অধ্যাপককে এই ভাষায় আক্রমণ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার মাথা খারাপ আছে? কোন সব লোকদের নিয়ে আসেন, কোন সব পাগলদের নিয়ে আসেন? সুকান্ত মজুমদারকে নিজে দমদমে চুরি করে খান, তৃণমূল বেচে খান, তৃণমূল ছাড়া আপনার কোনো এক্সিস্টেন্স নেই, তৃণমূলের নাম চুরি করে খান, তৃণমূলের অফিসিয়াল সুকান্ত মজুমদারকে চোর বলার জন্য ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। সুকান্ত মজুমদারের মতো প্রোফাইলড একজন অধ্যাপককে চোর বলার আগে উনি একজন রাজ্য সভাপতি, উনি আপনাদের এক নেতার কথা উদ্ধৃত করে বলছেন। বেশ বেশ, এবার বলুন অর্চনাদি বলুন। অনুপম হাজরা কোর্ট নয়, অনুপম হাজরা কোর্ট নয়, অনুপম হাজরা কোর্ট নয়। বিজেপির নেতা অনুপম হাজরা বলেছে, বলুন বিজেপির নেতা অনুপম হাজরা বলেছে যেটা প্লিজ চোর না, সরি ডাকাত হবে, প্লিজ ডাকাত বলুন। সেটা আমার বলার অপেক্ষা রাখে না, পশ্চিমবঙ্গের মানুষ জানে। পশ্চিমবঙ্গের মানুষ জানে কারো বান্ধবী হলে খাটের তলায় 51 কোটি, কারো ড্রাইভার হলে 200 কোটি টাকার সম্পত্তি। আর এই যে ইডি সিবিআই যে কাজগুলো করছে, ইডি সিবিআই টেন্ডেন্সিগুলো করছে, ভাইপো যে পার্থক্য ভাতা দিল কোটি টাকা, এই টাকার উৎস বলুন, আমাদের বিজেপি টাকার উৎস বলবে। উনি বলবেন, আপনি চুপ করুন, ওনাকে বলতে দিন। আপনি আমি এইটুকু জানতে চাই, আমি বাংলার মানুষের হয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজকে এইটুকু জানতে চাই, এই নবছরের তৃণমূলের নেতাদের যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আপনার ভাইপো 1 কোটি টাকা মাসে বার্ধক্য ভাতা দিচ্ছে, টাকার উৎস কি? আপনার ভাইপো রঙের দোকানে সঞ্চালক, আপনি বলুন যে সুপ্রিম কোর্টে উৎস কি? আপনার নেতাদের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা বেরোচ্ছে, উৎস কি? আপনারা কোথায় পেলেন? এই টাকা কি ডিম পেরেছে? আপনি বলুন, এই টাকা কি ডিম পেরেছে না কারখানায় চেপেছে? আপনার নেতা, আপনি কে? আপনি তৃণমূল নন, আপনি তৃণমূল নন, তৃণমূলের সাইন করেনি। আমি আবার ওদিকে যাব, আমি আবার ওদিকে যাব, 1 মিনিট সঙ্গদেব, সঙ্গদেব 1 মিনিট, আমি আবার ওদিকে যাব। আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছিলাম ফেসবুকে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউবে। আমার সঙ্গে নতুন আরেকজন আলোচনায় যোগ দিয়েছেন সুমন দত্ত, প্রাক্তন জাতীয় ফুটবলার। সুমন এখন কোচিং করে থাকেন নিয়মিতভাবে। সুমন, আমি আপনার কাছে আসছি, ফুটবল খেলার দিনে কেন আপনাকে ডেকে নিয়ে আসলাম বলছি, কিন্তু তার আগে সাধারণ মানুষকে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নের উত্তর জনমত যেভাবে এলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে ফেসবুকের পোল রেজাল্ট। প্রশ্ন ছিল নবজাগরণের বাংলা বদনাম নবজোয়ারের তৃণমূলে। আমরা বাংলাকে জানতাম চিনতাম নবজাগরণের বাংলা বলে, সেই নবজাগরণের বাংলারই প্রত্যেক মনীষী, সেই মনীষীদের নাম নিয়ে তৃণমূলের এমন টানাটানি যে জন্মদিনের 2 দিন আগে মূর্তিতে মালা পড়ে যায়। এত প্রেম, এত মনীষী প্রেম। আমার প্রশ্ন, সেহানো মনীষী প্রেমের তৃণমূল নবজোয়ারে, দুর্নীতির নবজোয়ারে তো বাংলা সব ভাসিয়ে দিচ্ছে। চাল, গম, আটা, ত্রিপল, গরু, কয়লা, পাথর। নবজাগরণের বাংলা বদনাম নবজোয়ারের তৃণমূলে। হ্যাঁ বলছেন 87%, না বলছেন 13%। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখুন। এক্স হ্যান্ডেলে 100% মানুষ বলছেন হ্যাঁ, 100% মানুষ বলছেন নবজাগরণের বাংলা বদনাম হচ্ছে নবজোয়ারের তৃণমূলে। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। এখানে 95% মানুষ বলেছেন হ্যাঁ, নবজাগরণের বাংলা বদনাম হচ্ছে নবজোয়ারের তৃণমূলে।
5% মানুষ না বলছেন, 11,000-এর বেশি মানুষ আজকে ভোট করেছেন, পোল করেছেন শুধুমাত্র ইউটিউবে। আমি প্রাক্তন জাতীয় ফুটবলার সুমন দত্ত তার কাছে, সুমনবাবু খুব সোজা সাপটা একটা প্রশ্ন নিয়ে আজকের এই অনির্বাণের অগ্নিবাণ শুরু করেছিলাম। কয়েকদিন আগে আপনি জানেন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান এসেছিল। সেই অনুষ্ঠান 1 লক্ষেরও বেশি মানুষ শেষ পর্যন্ত সমবেত হয়ে গীতা পাঠ করেন। তখন এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছিল, বিবেকানন্দ বলে গেছেন, যদিও সেটা মিসকোট, মহারাজ বলেছেন বিবেকানন্দ বলে গেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, ইত্যাদি ইত্যাদি। তো আমার আজকে বারবার এই জাতীয় যুব দিবসের বিবেকানন্দের জন্মদিনে বাংলা জুড়ে ইডির তল্লাশি, সব চুরির জন্য তল্লাশি দেখতে দেখতে মনে হচ্ছিল যে আচ্ছা বাবা, চুরি চিন্তাই করার থেকে তো ফুটবল খেলা ভালো। আপনার মনে হয় না একজন ফুটবলার হিসেবে এই রাজ্যের যুব সমাজের কাছে এই খেলা হবে করতে করতে, খেলা হবে করতে করতে, এই চুরির খেলা খেলতে খেলতে তৃণমূল একটা অত্যন্ত খারাপ এক্সাম্পল সেট করে যাচ্ছে? বিবেকানন্দ ছেড়ে দিন, যুবকরা এরপরে খেলতেও যাবে কি? প্রথম থেকেই তো চুরির খেলায় চলে যাবে। প্রথমত আমি প্রত্যেককে নমস্কার জানাচ্ছি, বাংলার মানুষ যারা দেখছেন, যতদূর যাচ্ছে আমার আওয়াজ। আজকে যে প্রশ্নটা করা হয়েছে, চুরির থেকে ফুটবল খেলা ভালো কিনা, ডেফিনেটলি স্বামী বিবেকানন্দ এটা অনেক আগেই দেখে গেছিলেন যে অন্তত যুবকরা ফুটবলটা খেলুক, তাদের লৌহের মতো পেশি তৈরি হোক, স্নায়ু তৈরি হোক ইস্পাতের মতো। কথাটা কেন বলেছিলেন, কিন্তু ওটাকে অপব্যাখ্যা করা হচ্ছে, সম্পূর্ণভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। আজকে যদি সে খেলাধুলার মধ্যে থাকে যুবকরা, তারা কোনোদিনও তাদের অপকর্মের দিকে মন যাবে না। আজকে তারা ফুটবল মাঠে থাকবে, তারা ফুটবল থেকে উপার্জন করার রাস্তা তৈরি করে নেবে নিজেদের। সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে একটা অন্য পথে ঘুরিয়ে নিয়ে গিয়ে জিনিসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং এটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন, খুব তাড়াতাড়ি প্রয়োজন। স্বামী বিবেকানন্দ এই যে যারা সুমন, এই যে যারা ফুটবল খেলছে, আমি জানি না, আমি তো কাউকে রকম দেখে বোঝা যায় না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন, সায়নী ঘোষ, ওনাকে সব কারণে কি ডেকেছিল একবার, শশী পাজা, ধরুন কালকে এদেরই কারুর বাড়িতে পৌঁছে গেল ইডি, যেতেই পারে এখন যা অবস্থা দেখছি। আজকে তো সুজিত বসুর স্বামীজি গলাতে মালা দেওয়ার কথা ছিল, সারাদিন পেরিয়ে গেল, মালা দিতে পারলেন না। ইডি এখন ওনার বাড়িতে কী দিতে ওনার খাতে গেছে আমি জানি না। তো এই ছবিগুলো দেখার পর যুবকদের মনে কি প্রশ্ন আসবে? যারা ফুটবল খেলছে তারা আসলে সত্যি ফুটবল খেলছে বাইরে, ফুটবল খেলার জন্য প্রচার করছে, নাকি খেলার ছলে চুরি করার জন্য প্রচার করছে? আমি একটা জিনিস জানি, বাঙালির রক্তে ফুটবল, কিন্তু এইটা তো পুরো দিখাপা বানা হচ্ছে। এটা কি? ফুটবলটা মাঠে গিয়ে খেলুক, ফুটবলটা কখনো রাস্তায় খেলার মতো নয়। আজকাল না মানে শো অফ করার ব্যাপার, দেখানোর ব্যাপারটা বেশি এসে গেছে। যদি সে ফুটবলের কতজনকে জিজ্ঞাসা করুন তো তার পাশের বাড়ির ছেলেটা বুট কিনতে পারছে না, কারো পাশের বাড়ির ছেলেটা ঠিক সঠিক নিউট্রিশন দিতে পারছে না। কজন হাত ধরে নিয়ে যায় ফুটবল মাঠে, কজন গিয়ে ময়দান থেকে একটা বুট কিনে দেয় যে ফুটবল মাঠে চলো, নিজেরা ফুটবল খেলে দেখাচ্ছে। এটা মানেটা কি? দেখুন, এটা তো পুরো ক্যামেরাতে নিজেদেরকে দেখানোর জন্য এটা করছে। অর্থাৎ আরও একবার তৃণমূল কংগ্রেসের যে মনীষী প্রেম, এই কদিন আগে যারা বিবেকানন্দের প্রেমে উথলে উঠছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা কত ভালো যারা প্রতিষ্ঠা করতে তৎপর ছিলেন, তাদের সমস্ত প্রেম, এমনকি ক্রীড়া প্রেমেরও। প্লিজ, সময় শেষ, আমাকে শেষ করতে হবে। এক মিনিট, সৌরভ প্রেম, না আমাকে ডিস্টার্ব করতে পারবেন না, আমি তো শেষ করবো। শোনা শঙ্করদেব, এক মিনিট, আমাকে শেষ করতে হবে, আমি শেষে একটাই কথা বলবো, আমি স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে বলছি, এদিকে মাইকগুলো অফ করতে অনুরোধ করব। স্বামী বিবেকানন্দকে কিছুটা অনুসরণ করেই বলছি। স্বামীজি আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল অনুসরণ করে থাকি। আপনাকে আমার মতো করে বলার চেষ্টা করছি রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের, আমাদের নেতাগণকে প্রথমে সৎ হইতে হইবে, রাজনীতি পরে আসিবে। হে তৃণমূলের নেতা নেত্রীগণ, আপনারা সৎ হন, আপনাদের নিকট ইহাই আমার বক্তব্য। চুরির খেলা অপেক্ষা ফুটবল খেলিলে আপনারা ক্ষমতার আরও নিকটবর্তী হইবেন, জনতার আরও নিকটবর্তী হইবেন। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, তার কারণ আপনারা হামেশাই মিডিয়াকে আক্রমণ করিয়া থাকেন, কিন্তু না বলিলেই নয়। আমি জানি পায়ে বা অন্তরে কোথায় কাঁটা বিঁধিতেছে। আপনাদের বলি, আরেকটু সৎ হইলে আপনারা রাজনীতি আরও ভালো অনুধাবন করিতে পারিবেন। যখন আপনাদের রাজনীতি আপনাদের সততার উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন আপনারা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবেন, চোর বলিয়া নয়, তখনই আপনারা গণতন্ত্র ভোটের মহিমা আরও ভালো করিয়া বুঝিবেন। জাতীয় যুব দিবসে তৃণমূলের নেতাকর্মীগণের কাছে এই আবেদনটি রেখে অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।